প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। আমরা গত ক্লাসে বায়ো-সাভার্টের সূত্রটি জেনেছি। সেটি আসলে কি? সেটি আসলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা হিসাব করেছিলাম। সেটা কত হয়? সেটা হয় যদি ম্যাগনেটিক ফিল্ড ডিবি আমরা ধরি বা ডেল্টা বি সমান আমরা কত লিখতে পারবো? মিউ 0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এখানে আই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা, আর ডিএল হচ্ছে ওই পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য, আর আর হচ্ছে ওই পরিবাহী থেকে অর্থাৎ ডিএল থেকে যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি সেই দূরত্ব হচ্ছে আর। আর এখানে সাইন থিটা অর্থাৎ থিটাটা কি? থিটা হচ্ছে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে বায়ো-সাভার্ট সূত্রের প্রথম অ্যাপ্লিকেশন আমরা দেখি একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। ধরো একটি দীর্ঘ ঋজু পরিবাহী, এই হচ্ছে একটি দীর্ঘ এবং ঋজু পরিবাহী অর্থাৎ স্ট্রেট কন্ডাক্টর। এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে মনে করি আই। তাহলে এই পরিবাহীর চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে নির্ণয় করব। তাহলে এই পরিবাহী থেকে ধরো আর ডিস্টেন্স দূরত্বে পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড কত সেটা নির্ণয় করতে চাইছি, অর্থাৎ পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? এই পরিবাহীকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভাগ করে নেব। মনে করি এইটা ও বিন্দু, ও বিন্দু থেকে এল দূরত্বে আমরা ডিএল দৈর্ঘ্য কেটে নিলাম, অর্থাৎ এইখান থেকে এইটা দূরত্ব মনে করি এল, আর এই যে অংশ কেটে নেওয়া হলো সেটা হচ্ছে ডিএল। তাহলে ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? এই বরাবর, এদিক থেকে এদিকে। ক্লিয়ার? তাহলে ডিএল এর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব মনে করি এক্স। তাহলে ডিএল থেকে পি বিন্দু দূরত্ব কত? এক্স। ক্লিয়ার? তাহলে ডিএল এবং এক্স এর মধ্যবর্তী কোণ কত? মনে করি থিটা। ক্লিয়ার? তাহলে এই ডিএল পরিবাহীর জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা ডিবি ধরি, তাহলে ডিবি সমান আমরা কি লিখতে পারবো? ডিবি সমান লিখতে পারবো মিউ 0/4 আই ডিএল সাইন থিটা বাই, এখানে দেখো ফর্মুলাতে আর স্কোয়ার আছে। এখানে কি হয়েছে? আর এর জায়গায় আসলে এক্স ধরেছি আমরা, এই ডিএল থেকে পি বিন্দু দূরত্বকে আমরা এক্স ধরেছি। তাহলে এখানে কত হবে? এক্স স্কোয়ার। ক্লিয়ার? এখানে আমরা কি করব? দেখো এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত হবে? এইটা পাই মাইনাস থিটা, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? আর এই যে পরিবাহী এক্স ওয়াই পরিবাহী থেকে পি বিন্দু অর্থাৎ ও থেকে পি বিন্দু সেটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে এই কোণটি কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা আর বাই এক্স যদি বের করি, আর বাই এক্স, তাহলে আর বাই এক্স কত হবে? আর এখানে কি? আর হচ্ছে লম্ব, কেন? এই কোণের সাপেক্ষে আর লম্ব, আর এইটা অতিভুজ, আর এইটা অর্থাৎ এল যেটা বলেছি আমরা সেটা হচ্ছে ভূমি। তাহলে আর বাই এক্স কত হবে? সাইন অফ, এখানে কত কোণ? পাই মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে সাইন অফ পাই মাইনাস থিটা সমান কত হবে? সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো এক্স সমান সমান কত হবে? এক্স সমান হবে আর কোসেক থিটা। ক্লিয়ার?
তাহলে এক্স সমান হচ্ছে আর কোসেক থিটা। তারপরে দেখো আর বাই যদি এল করি, আর বাই এল, আর এখানে কি লম্ব এই কোণের সাপেক্ষে, আর এল হচ্ছে ভূমি, তাহলে আর বাই এল সমান আমরা লিখতে পারবো ট্যান অফ পাই মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে ট্যান অফ পাই মাইনাস থিটা কত হয়? মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে এল সমান আমরা লিখতে পারবো, কত লিখতে পারবো? এল সমান লিখতে পারবো মাইনাস আর কট থিটা। ক্লিয়ার? এখানে আমরা এক্স এর মান কেন বের করলাম, এল এর মান কেন বের করলাম? দেখো এখানে এই যে ডিএল আছে, ডিএলকে আমরা চেঞ্জ করে যে ভেরিয়েবল আমরা নিয়ে আসতে চাইছি সেটা আসলে থিটাতে প্রকাশ করতে চাইছি। আর এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে আমরা চাইছি ইন টার্মস অফ থিটাতে প্রকাশ করতে। তাহলে দেখো এই যে এক্স পেয়েছি কত? আর কোসেক থিটা, আর এল সমান পেলাম কত? মাইনাস আর কট থিটা। তাহলে এখান থেকে আমরা যদি ডিএল বের করি, ডিএল সমান কত হবে? আর এখানে আমরা ধ্রুবক ধরতে পারি। কেন? এই যে পরিবাহী, এই পরিবাহী থেকে পি বিন্দু দূরত্ব সেটা ফিক্সড, একটি নির্দিষ্ট বিন্দু পি ধরে নিয়েছি আমরা। তাহলে আমরা কি লিখবো? দেখো ডিএল সমান লিখতে পারবো আর ধ্রুবক ভাবতে পারি কট থিটা। কট থিটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? মাইনাস কোসেক স্কয়ার থিটা হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে? কোসেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার? তাহলে ডিএল সমান কত হচ্ছে? আর ইন্টু কোসেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এই যে এক্স এর মান এবং ডিএল এর মান আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কত হবে দেখো, তাহলে ডিবি সমান আমরা লিখতে পারবো μ0 বাই 4 পাই আই ডিএল। ডিএল কত? আর ইন্টু কোসেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা আর সাইন থিটা, এই তো। আর এক্স কত? এক্স হচ্ছে আর কোসেক থিটা, তার মানে আর স্কোয়ার কোসেক স্কয়ার থিটা। তাহলে এটা এটা কেটে যাচ্ছে দেখো, তাহলে কি থাকছে? μ0 আই বাই 4 পাই, এখানে দেখো এই আর এখান থেকে একটা আর কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 4 পাই আর ইন্টু থাকছে সাইন থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার? এখন এই সমগ্র পরিবাহীর জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড আমরা পি বিন্দুতে নির্ণয় করতে চাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করব। এখানে ইন্টিগ্রেশন করার সময় যে লিমিট আমরা এখানে ব্যবহার করব, দেখো যে যদি এই বিন্দু থেকে পি বিন্দু আমরা যুক্ত করে দিই তাহলে তাহলে এখানে যে কোণ তৈরি হবে সেটার নাম দিলাম মনে করি θ1। ক্লিয়ার? আর এইখান থেকে আমরা পি বিন্দু যুক্ত করে দেব। তাহলে এইখানে যে কোণ তৈরি হবে, এই যে কোণ, এটাকে আমরা ডট ডট চিহ্ন দিয়ে ব্যবহার করি। এই যে কোণ তৈরি হবে এই কোণটার নাম দিলাম মনে করি θ2। এখানে লক্ষণীয় দেখো এই যে θ1 আসলে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? এই বিন্দুর সাপেক্ষে, তার সঙ্গে ডিএল এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের সঙ্গে কত কোণ সেটা হচ্ছে θ1। আবার তড়িৎ প্রবাহের দিক তার সঙ্গে θ2। ক্লিয়ার? তাহলে আমরা লোয়ার লিমিট θ1, আপার লিমিট হচ্ছে θ2 সমগ্র পরিবাহীর জন্য। ক্লিয়ার? তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি এই সমগ্র পরিবাহীর জন্য কত হবে? বি সমান হবে ইন্টিগ্রেশন θ1 টু θ2 ডিবি। তাহলে ডিবি কত পেয়েছি? এই তো। তাহলে ইন্টিগ্রেশন θ1 টু θ2 μ0 আই বাই 4 পাই আর ইন্টু সাইন থিটা ডি থিটা। এখানে লক্ষ্য করো μ0 বাই 4 পাই কনস্ট্যান্ট বাইরে আসবে এবং নির্দিষ্ট পরিবাহী ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহ সেটা নির্দিষ্ট মানের বা স্থির মানের, তাহলে আইটা বাইরে বেরিয়ে আসবে এবং আর প্রথমেই বলছিলাম
যে এই পরিবাহীর ক্ষেত্রে আমরা পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি, তাহলে আর এর মান ফিক্সড, তাহলে আরটাও ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তাহলে কি হচ্ছে μ0I বাই 4πr ইন্টিগ্রেশন লিমিট কত হবে θ1 টু θ2 sin থিটা ডি থিটা। সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস কস থিটা, তাহলে কি হবে μ0I বাই 4πr ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা। লোয়ার লিমিট হচ্ছে θ1, আপার লিমিট হচ্ছে θ2। তাহলে কি হবে মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিই, তাহলে cos θ2 মাইনাস cos θ1, আবার মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে যে রেজাল্ট পাবো সেটা হবে b সমান μ0I বাই 4πr ইন্টু cos θ1 মাইনাস cos θ2। এই রেজাল্ট আমরা পাচ্ছি কোথায়, পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড এই এক্স ওয়াই পরিবাহীর জন্য। ক্লিয়ার? এখন এই পরিবাহীটি যদি ইনফাইনাইট হয়, অসীম দৈর্ঘ্যের পরিবাহী হয়, বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস 1 নম্বর, যদি পরিবাহীটি ইনফাইনাইট হয়, অসীম দৈর্ঘ্যের পরিবাহী হয়, তাহলে θ1 কত হবে θ2 কত হবে। দেখো অসীম দৈর্ঘ্যের যদি পরিবাহী হয় তাহলে এক্স নিচের দিকে আসবে, দেখো এক্স যত নিচের দিকে আসবে তত এই কোণের মান কিন্তু θ1 এর মানটা কিন্তু কমতে থাকবে। দেখো এক্স এর মান যদি এখানে হয় তাহলে থিটা মান কমছে, তার মানে ইনফাইনাইট অর্থাৎ এক্স অনেক দূরবর্তী, তাহলে অনেক দূরবর্তী যদি হয় তাহলে θ1 কত হবে ইন দ্য লিমিট θ1 0 হতে পারে বা 0-র কাছাকাছি। আর এই ক্ষেত্রে দেখো ইনফাইনাইট অর্থাৎ ওয়াই যে বিন্দু আমরা ধরেছি সেটা কি হবে উপরে উঠবে, তাহলে উপরে উঠে গেলে কি হবে আস্তে আস্তে θ2 যে কোণ তার মানটা বাড়তে থাকবে। ইনফাইনাইট যদি পরিবাহী হয় তাহলে θ2 মান কত হতে পারে, θ2 মান ম্যাক্সিমাম কত হতে পারে পাই হতে পারে। ক্লিয়ার? তাহলে θ1 এর মান 0, θ2 মান হচ্ছে পাই। তাহলে এখানে বসিয়ে দাও cos θ1 অর্থাৎ cos 0, cos 0 মান কত হয় 1, আর cos 180 তাহলে কত হবে -1, তাহলে 1 মাইনাস অফ -1, তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে b সমান হবে μ0I বাই 2πr। এটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী যদি হয়। ক্লিয়ার? তারপরে 2 নম্বর কেস কি, যদি অর্ধ অসীম হয়, তার মানে সেমি ইনফাইনাইট যদি হয়, তাহলে সেমি ইনফাইনাইট যদি হয় আমরা ধরে নিই এক্স যেটা এই ও বিন্দুতে অবস্থিত, তাহলে θ1 কত, θ1 90 ডিগ্রি, আর ওপরের অংশটুকু ইনফাইনাইট, তাহলে কি হবে সেটা সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে θ1 কত 90 আর θ2 কত হবে 180 হবে। তাহলে θ1 কত 90 আর θ2 কত 180 অর্থাৎ পাই। তাহলে মান বসাও, cos 90 কত হয় 0 আর cos 180 ডিগ্রি -1, তাহলে -1, তার মানে এখানে +1 হয়ে যাচ্ছে, রেজাল্ট কত হবে b সমান হবে μ0I বাই 4πr। তার মানে সেমি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে μ0I বাই 4πr, আর ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে হচ্ছে μ0I বাই 2πr। আর জেনারেল রেজাল্ট কত পেলাম, b সমান পেলাম μ0I বাই 4πr ইন্টু cos θ1 মাইনাস cos θ2। তাহলে এই ইনফাইনাইট ওয়্যার তার জন্য রেজাল্ট হচ্ছে এইটা, সেমি ইনফাইনাইট ওয়্যার যদি হয় তার জন্য রেজাল্ট এটা। আর দীর্ঘ রিজু পরিবাহীর জন্য যদি বলি ইন জেনারেল তাহলে এটা। ক্লিয়ার? এবার আমরা একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো এখানে একটি বিষয় একটু দেখে নাও যে পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই রেজাল্ট আমরা বের করলাম, কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে
আমরা কি বলছিলাম, ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুলের সাহায্যে আমরা সেটা দেখাতে পারবো, বা ক্রস প্রোডাক্টের যে নিয়ম বলেছিলাম কি, এই যে ডিএল থেকে আর এর দিক, অর্থাৎ এখানে এক্স এর দিক ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। তাহলে ডিএল থেকে এক্স এর দিকে ডান পাকের স্ক্রু, তাহলে কি হবে, তাহলে ডিরেকশনটা হচ্ছে অন্তর্মুখী লম্ব, অর্থাৎ ডিএল এবং এক্স যে তলে থাকবে সেই তলের উপর অন্তর্মুখী লম্ব। অন্তর্মুখী লম্বকে প্রকাশ করার জন্য আমরা কি বলেছিলাম, এইরকম চিহ্ন ব্যবহার করেছিলাম, গোল করে ক্রস চিহ্ন দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এবার একটি বৃত্তাকার পরিবাহী, এই হচ্ছে একটি বৃত্তাকার পরিবাহী। এই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মনে করি আই। এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ কত, এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ মনে করি আর। ক্লিয়ার? এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড এই বিন্দুতে কত হবে দেখো। তাহলে এই বৃত্তাকার পরিবাহীকে আমরা ডিএল ডিএল খণ্ডে ভাগ করে নেব। তাহলে মনে করি এইটা ডিএল, সেই ডিএল এর দিক কোন দিকে হবে, এই ট্যানজেন্ট বরাবর এরকম। তাহলে ডিএল অর্থাৎ ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ লক্ষ্য করো, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের পরিবাহীর জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড হবে ডিবি সমান μ0/4 পাই আই ডিএল সাইন থিটা। থিটা এখানে কত, 90 ডিগ্রি, সাইন 90 বাই ডিএল থেকে যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি সেই দূরত্ব হচ্ছে আর, তার মানে আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য করো μ0/4 পাই আই ডিএল সাইন 90 কত হয় 1, তাহলে আই ডিএল বাই আর স্কোয়ার। তাহলে এই সমগ্র পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা কি করব, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি হবে, বি সমান আমরা পাবো, দেখো ইন্টিগ্রেশন ডিবি। তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন μ0/4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। তাহলে কি বেরিয়ে আসবে, μ0/4 পাই কনস্ট্যান্ট অবশ্যই বাইরে বেরোবে, সেই সঙ্গে আই, আগে বলছিলাম আইটা বেরোবে এবং আরটা বেরোবে, অর্থাৎ আর স্কোয়ার এইটা। তাই ইন্টিগ্রেশন ডিএল, ডিএল এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এল, এলটা আসলে কত দেখো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহী, আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী যদি হয় তাহলে ওই বৃত্তের পরিধি কত, ওই বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাই আর আসলে এল। তাহলে এখানে কি হবে, ডিএল এর ইন্টিগ্রেশন করলে পাবো এল, এল আসলে 2 পাই আর। তাহলে লিখো μ0I/4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। তাহলে 2 পাই এখানে 2 থাকছে, এখান থেকে আর একটি কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে μ0I বাই কত হচ্ছে 2r। তাহলে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, আই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার সেন্টারে কত হবে, μ0I/2r। এখন এই বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা যদি 1 না হয়ে 2 হয়, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। যদি 3টি পাক বিশিষ্ট হয় 3 দিয়ে গুণ, 4টে পাক বিশিষ্ট হয় 4 দিয়ে গুণ। এখন যদি n সংখ্যক পাকের পরিবাহী হয় তাহলে n দিয়ে গুণ করতে হবে। তাহলে n সংখ্যক পাক বিশিষ্ট কোনো পরিবাহী যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড হবে μ0NI/2r। ক্লিয়ার? তাহলে আর ব্যাসার্ধের একটি পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা কত n, সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I। তাহলে ওই পরিবাহীর কেন্দ্রে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ড হবে μ0NI/2r। ক্লিয়ার? এবার আমরা এই বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। ধরা যাক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহী, এই হচ্ছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ কত, আর। তাহলে ওই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র এটা,
সেটা নাম দিলাম মনে করি ও। তাহলে এই বৃত্তাকার পরিবাহীর অক্ষ বলতে আমরা কোনটা বোঝাতে চেয়েছি? এই বৃত্তাকার পরিবাহীর অক্ষ, দেখো এটা আমরা বৃত্তাকার পরিবাহী যদি ভাবি, তাহলে এই বৃত্তাকার পরিবাহীর এই যে তল, এই তলের সঙ্গে লম্ব এবং এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র দিয়ে যদি একটি সরলরেখা অঙ্কন করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো এই বৃত্তাকার পরিবাহীর অক্ষ বা অ্যাক্সিস। তাহলে ধরো পি ড্যাশড পি, এই পি ড্যাশড পি সেটা আসলে এই বৃত্তাকার পরিবাহীর অক্ষ। এই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে মনে করি আই। তাহলে এই বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, সেটা মনে করি পি। এই পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি। তাহলে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইলে কি করতে হবে? এই যে বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে অর্থাৎ ডিএল খণ্ডে ভাগ করে নেব। তাহলে এই বৃত্তাকার পরিবাহীর শীর্ষবিন্দু মনে করি সি, এখানে এই বৃত্তাকার পরিবাহীর পরিধির উপর ডিএল দৈর্ঘ্য কেটে নেওয়া হলো। সি বিন্দু এখানে ডিএল দৈর্ঘ্য কেটে নেওয়া হলো। তাহলে ডিএল থেকে পি বিন্দু দূরত্ব কত? ডিএল থেকে পি বিন্দু দূরত্ব মনে করি ইউ। ক্লিয়ার? এখানে লক্ষ্য করো, এই ডিএল এবং ইউ এই দুইয়ের মধ্যবর্তী কোণ কত? ডিএল এবং ইউ এর মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি হবে। কীভাবে দেখো, ধরো এটি বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহী থেকে ডিএল অংশ কেটে নেওয়া হয়েছে। তাহলে ডিএল অংশ কেটে নেওয়া মানে দেখো ডিএল থেকে পি বিন্দু দূরত্ব এরকম মোটামুটি। তাহলে এই যে কোণ তৈরি হচ্ছে সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা ডিএল দৈর্ঘ্যের পরিবাহীর জন্য পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটাকে আমরা ডিবি নাম দিলে কি লিখতে পারবো? μ0/4 আই ডিএল সাইন কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ ডিএল এবং ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে নিচে কি লিখব? ইউ তার স্কোয়ার। তাই তো ডিএল থেকে যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি তার দূরত্ব হচ্ছে, এখানে ক ধরেছি ইউ। ইন জেনারেল আমরা আর ধরতাম, কিন্তু আর এখানে ব্যাসার্ধ ধরা হয়েছে। ক্লিয়ার? একই রকমভাবে আমরা এই সি বিন্দুর ঠিক বিপরীত দিকে এই পরিবাহীর পরিধির উপরে আর একটি ডিএল অংশ কেটে নেব। দেখো এখানে ডিএল অংশ কেটে নেওয়া হলো। তাহলে এই ডিএল থেকে পি বিন্দু দূরত্ব কত হবে? অবশ্যই ইউ হবে। তাহলে ইউ যদি হয় তাহলে আমরা এইভাবে দেখাতে পারবো, তাই তো? এটাও ইউ। এখানে লক্ষ্য করো, এই যে ডিএল দৈর্ঘ্যের পরিবাহীর জন্য এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড তার দিক কোন দিকে হবে? দেখো ডিএল থেকে পি বিন্দু দূরত্ব ইউ মনে করি এইটা, এই দেখো এটা ডিএল, এটা ইউ। তাহলে এই তলের উপরে অবস্থিত হবে, অর্থাৎ এই তলের উপর লম্ব হবে। তার মানে ডিবি তার ডিরেকশন হবে এই বরাবর। ক্লিয়ার? তাহলে এই কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে একই রকমভাবে এই ডিএল এর জন্যও পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ডিরেকশন এই বরাবর হবে, তাই তো? আর এই যে কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব মনে করি এক্স। অর্থাৎ এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দু, সেই পি বিন্দু দূরত্ব কত? এক্স। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ডিবি, এই ডিবি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি হলে আমরা ভেক্টর বিভাজন, সমকোণিক বিভাজন করতে পারি। সমকোণিক বিভাজন যদি করা হয় তাহলে কি হবে লক্ষ্য করো। তাহলে ডিবিকে আমরা এই বরাবর একটি উপাংশ ভাগ করতে পারবো, আর একটি এই বরাবর উপাংশ ভাগ করতে পারবো। এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা অবশ্যই থিটা হবে। এই কনসেপ্ট তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাস 11-এর ভেক্টর পর্ব 5 তোমরা যদি দেখে নাও
তাহলে এই কোণের বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ডিবির এই বরাবর উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ কত হবে? যেহেতু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সমকোণিক বিভাজন, তাহলে এই বরাবর উপাংশ হবে ডিবি কস থিটা, আর এই বরাবর উপাংশ কত হবে? ডিবি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে একই রকমভাবে আমরা এই ডিবির জন্য বিভাজন করতে পারবো। তাহলে এই বরাবর উপাংশ কত হবে? আর একটি উপাংশ কোন দিক হবে? মনে করি এই বরাবর। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তাহলে এই বরাবর উপাংশ কত হবে? ডিবি কস থিটা, আর এই বরাবর উপাংশ ডিবি সাইন থিটা। এখানে লক্ষণীয় ডিবি কস থিটা ডিবি কস থিটা পরস্পর ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই ডিবি কস থিটা আর এইদিকে ডিবি কস থিটা রেজাল্ট কত হচ্ছে? 0। আর এই যে ডিবি এইটাকে বিভাজিত করে আমরা দুটি পার্ট পেয়েছিলাম, তাহলে এই ডিবির এখন কোনো অস্তিত্ব নেই। এই ক্ষেত্রেও তাই, এই ডিবিকে বিভাজন করে আমরা দুটি অংশ পেয়েছি। তাহলে এখানে কি পড়ে থাকছে? ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটা। এখানে আমরা কি করেছি? এইদিকে ডিএল কল্পনা করেছি, এইদিকেও ডিএল কল্পনা করেছি, সেই জন্য ডিবি সাইন থিটা ডিবি সাইন থিটা এসেছে। ইন জেনারেল আমরা যদি এই সমগ্র পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাই, তাহলে ডিবি সাইন থিটা যদি সামেশান করি তাহলে রেজাল্ট পেয়ে যাব। আর যদি মনে করো যে ডিবি সাইন থিটা প্লাস ডিবি সাইন থিটা এই দুটো অর্থাৎ 2 ইন্টু ডিবি সাইন থিটাকে সামেশান করবে, তাহলে ডিএল এর সামেশান যে রেজাল্ট আসবে সেটা পাই আর আসবে। তাহলে আমরা কি করব? যে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড এই সমগ্র পরিবাহীর জন্য কত হবে সেটা যদি বি হয় তাহলে আমরা লিখতে পারবো সামেশান ডিবি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে ডিবি কত পেয়েছি? এই যে বসিয়ে দাও। তাহলে সামেশান μ0/4 পাই আই ডিএল সাইন 90 কত হয়? সাইন 90 1, আর নিচে কত থাকছে? ইউ স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটার মানটা আমরা বের করব। দেখো এইটা একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তাহলে সাইন থিটার সমান আমরা লিখতে পারবো কত? r/u। তাহলে সামেশানের বাইরে আসবে μ0/4 পাই, আই বাইরে আসবে, ইউ স্কোয়ারও বাইরে আসবে, সামেশান ডিএল সাইন থিটা কত? r/u। তাহলে ইউটা বাইরে চলে আসবে, আরটাও বাইরে আসবে, তাহলে কত হবে? μ0/4 পাই আই আর বাই ইউ স্কোয়ার ইন্টু ইউ, তার মানে ইউ তার কিউব, সামেশান ডিএল। সামেশান ডিএল কত হবে? দেখো আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহীর টোটাল দৈর্ঘ্য কত হবে? 2 পাই আর। তাহলে এখান থেকে আমরা ইউ এর মানটা এখানে বসিয়ে দেব। ইউ আমরা কি করে বের করবো? দেখো দেখো এইটা অতিভুজ, তার মানে ইউ তার স্কোয়ার, এটা আর লম্ব তার স্কোয়ার, এটা কি? ভূমি তার স্কোয়ার। তাহলে ইউ সমান কত? ইউ সমান হচ্ছে √r² প্লাস x²। তাহলে এখান থেকে ইউ কিউব যদি বের করি, ইউ কিউব কত হবে? r² প্লাস x² টু দি পাওয়ার 3/2 এটা হবে। তাহলে এখানে দেখো এই 2 পাই আর 4 পাই এখানে কেটে দিলে 2 থাকছে, তাহলে উপরে থাকছে μ0I r²/u³, তার মানে কত হচ্ছে? μ0I r², নিচে থাকছে 2 ইন্টু u³। তাহলে এইটা বসিয়ে দাও, তাহলে 2 u³ কত? r² প্লাস x², তার পাওয়ার হচ্ছে 3/2। ক্লিয়ার? তাহলে এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে
পি বিন্দু অর্থাৎ অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু পি, সেই কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব কত এক্স, সেই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হলো এইটা। ডিরেকশন কোন দিকে হবে দেখো, এই বরাবর, অক্ষ বরাবর। ক্লিয়ার? এখন এই বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা যদি এক না হয়ে এন সংখ্যক পাকের পরিবাহী হয়, তাহলে কি হবে, রেজাল্ট এখানে এন দিয়ে গুণ করে দেব, তাহলে রেজাল্ট কত পাবো, এন সংখ্যক পাক বিশিষ্ট কোনো পরিবাহীর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হবে μ0 ni r স্কোয়ার বাই 2 ইন্টু r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই হচ্ছে রেজাল্ট। ক্লিয়ার? এখন এই পি বিন্দু যদি এইখানে না হয়ে টানতে টানতে আমরা ও বিন্দুতে নিয়ে আসি, তাহলে ও বিন্দুতে নিয়ে আসার অর্থে হচ্ছে এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, আমরা আগের ক্যালকুলেশন তো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা হিসাব করলাম। এই ক্ষেত্রে এক্স এর মান কত হবে, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে এক্স এর মান হবে 0। তাহলে এক্স এর মান যদি 0 হয় তাহলে বি কত হবে, বি হবে দেখো এক্স এর মান 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দিলে যে রেজাল্ট পাবো সেটা হবে μ0 ni বাই 2r। এই রেজাল্ট আমরা আগেই ক্যালকুলেট করলাম। তার মানে ইন জেনারেল আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে এইটা অ্যাকশিয়াল পয়েন্ট, সেখানে আমরা যদি এক্স এর মান 0 বসিয়ে দিই তাহলে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করতে পারবো। এখানে লক্ষ্য করো, যদি আমরা বি এবং এক্স অর্থাৎ এক্সকে এক্স অক্ষ বরাবর প্লট করি আর বিকে ওয়াই অক্ষ বরাবর প্লট করি, তাহলে লেখচিত্র কেমন হবে, এইটা এক্স অক্ষ, এক্স এটা বি এ বরাবর, তাহলে লেখচিত্রের যে আমরা রেজাল্ট পাই সেটা মোটামুটিভাবে বলা যায় এরকম হয়। এই পিক ভ্যালুটা ঠিক এখানে হবে, এই তার মানে দেখো এটা সেন্টার, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি, অর্থাৎ এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি। সেই পরিবাহীর এই দিকে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতে শুরু করবে, আবার এই দিকেও ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতে শুরু করবে। তাহলে লেখচিত্রের নেচারটা হবে এরকম। ক্লিয়ার? এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভালোভাবে বিষয়টি বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তোমরা করতে পারবে না। আমরা নেক্সট ক্লাসে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল পড়াবো এবং সেই সঙ্গে তার কিছু অ্যাপ্লিকেশান আলোচনা করব। আমরা সাধারণত কি করি, যে এইখানে যে অ্যাপ্লিকেশানগুলি করা হলো সেই অ্যাপ্লিকেশানগুলি আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল অ্যাপ্লাই করেও করতে পারবো। সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশান একটু সহজ মনে হয়। আমরা পরের দিন সেইটা আলোচনা করব।